বিসমিল্লাহির-রহমানির-রহিম। আজকে কিসের মিটিং? পৌরসভা নাকি? এই কোন মাঠ? কচুয়া কলেজের মাঠ। যে মাঠে দেশ নেত্রী, দেশ মাতা, বাংলাদেশের অভিভাবককে বেগম খালেদা জিয়া আসছিল, মনে আছে আপনাদের? এই মাঠে বেগম খালেদা জিয়া প্রথম ঘোষণা দিয়েছিলেন 1996 সালে আমি সংসদ সদস্য হওয়ার কথা, মনে আছে? 2001 সালের আগের মিটিংয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কাছে আপনারা আবেদন করেছিলেন, আমরা মিলনকে এমপি বানিয়ে দেব, আপনি মন্ত্রী বানাতে হবে, মনে আছে? 96-তে সংসদ সদস্য হওয়ার পরে আমাদের উপর কি অত্যাচার হয়েছিল, মনে আছে? মনে আছে? প্রফেসর ওদের পা ভেঙে দেওয়া হয়েছিল, মনে আছে? 149টি মামলা করেছিল মহিউদ্দিন খানের নিয়ে, প্রায় 5000 আসামি সেই সময় করেছিল। 2001 সালের পয়লা অক্টোবর নির্বাচনে ওই ইউনূস সাহেবের অফিসে, রিটার্নিং অফিসারের অফিসে যখন ঘোষণা হলো আমি সংসদ সদস্য, তখন মহিউদ্দিন খান আলমগীরকে আটকে ফেলেছিল, জনতা তাকে ঘেরাও করে ফেলেছিল, তাকে যেতে দিবে না, প্রতিশোধ নেবে। আমি তখন ইউনূস সাহেবকে বললাম যে বেসরকারিভাবে ঘোষণা হয়েছে আমার নাম, এখন তো অবস্থা খারাপ, ওনাকে তো পার করতে হবে, আপনি আর্মিকে বলেন যে ওকে পার করে দিতে। ইউনূস সাহেব বললেন, আর্মি শুনলেন না, বললেন আমার সিওর কাছ থেকে পারমিশন নিতে হবে চাঁদপুর। তারপরে দেখলাম আস্তে আস্তে আরো জনতার ভিড়, কোন অবস্থায় তাকে পার করা যাবে না। আমি ভয় পেয়ে গেলাম, একটি মানুষ এখানে সম্ভাবনা আছে গণপিটুনিতে নিতে তাকে শেষ করে দিবে। আমি তখন নিজে আর্মি মেজর সাহেবকে কল করলাম। মেজর সাহেব বললেন, সরি, আপনি বেসরকারিভাবে ঘোষিত হয়েছে আপনি এমপি, কিন্তু আমার সিওর পারমিশন ছাড়া আমি আসতে পারবো না। তাছাড়া আমার সৈনিকরা সকলেই ড্রেস খুলে ফেলেছে, তাদেরকে আবার পড়াতে হলে আই নিড পারমিশন ফ্রম দ্য আপার, অর্থাৎ কর্নেল সাহেব। আমি তখন ওনাকে বললাম, আপনি যদি এই মুহূর্তে এখানে না আসেন তাহলে তরতাজা কয়টা প্রাণ ঝরে যায় আমরা জানি না। আগামীকাল সকালে এসে আপনি নিজেকেই মনে করবেন যে ভুল করেছে, আপনি অনুতপ্ত হবেন, সেই অনুতপ্ত হওয়ার প্রয়োজন নেই, দয়া করে আপনি আসুন, তা নাহলে আমরা রক্ষা করতে পারবো না। সেই মেজর সাহেব তখন উঠে আসলেন, হঠাৎ করে দেখলাম বিদ্যুৎ নেই, চারিদিকে টুস 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 শব্দ, এমন শব্দ মনে হচ্ছে যেন ওই টুটু বোর্ডের টুস টুস করে পাখি মারার গুলিতে ওই ধরনের শব্দ শোনা যাচ্ছে, অনেক শব্দ, বিদ্যুৎ নেই, সকলে ভয়ে পালিয়ে গেল। মহিউদ্দিন খান আলমগীরকে তার গাড়িতে উঠে বসলেন, মেজর সাহেব সামনে দিয়ে যাচ্ছেন। ওসি সাহেব এসে আমাকে সেলুট দিয়ে বললেন, স্যার আমি আপনার নিরাপত্তার জন্য আপনার সাথে আছি। বেশ ভালো কথা। আমি তখন মহিউদ্দিন খানের পিছনে ছুটলাম, কারণ আবার যদি সাঁচারে তাকে আটকায়। তার পিছনে আমি সেই দাউদকান্দি ব্রিজ পর্যন্ত গেলাম এবং ওসি সাহেব আমার পিছু পিছে গেলেন, তাকে পার করে দিয়ে আসলাম। 2001 সালে আমরা দায়িত্ব পেলাম। আগামীবাসীর মনে আছে এই মাটিতে 11 সেপ্টেম্বর 2001 সালে বেগম খালেদা জিয়া এসেছিলেন। সেই দিন সন্ধ্যায় রাত 8টায় নিউজে সারা দেশবাসী বেগম খালেদা জিয়ার বক্তব্য শুনছিলেন। ওই আগামী
মিয়ার দোকানের পাশে একটি টেলিভিশনে অনেকেই খবর দেখছেন। ঠিক সেই সময় খান সাহেব সেখান দিয়ে যাচ্ছিলেন। একজনকে ডেকে জিজ্ঞেস করলেন, তোমরা কি দেখো? বলল যে আমরা বেগম খালেদা জিয়ার বক্তৃতা দেখি। সেই লোক বিদেশ থেকে আসছেন, কাউকে চিনে না, সেই লোকে বক্সিং কষিয়ে দিল তার কাঁধে, সাথে সাথে পিস্তল বের করে সে বললো গুলি। আনারকানিয়াবাসী হঠাৎ করে সকলে মিলে আক্রমণ করলো তার গাড়িতে, চলে গেল সে বাড়িতে। মনে আছে আপনাদের সে ঘটনা? তারপরে আমাকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া শিক্ষা প্রতিমন্ত্রীর দায়িত্ব দিলেন। আমি কিন্তু একটি মামলা ওনার বিরুদ্ধে করিনি। আপনি কি মামলা করেছেন 2001 থেকে 2006? আমি বক্তৃতায় বলতাম কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পায়, তাই বলে কি কুকুরের পায়ে কামড় দেওয়া শোভা পায়? সেই কুকুর কুকুরই ছিল। এই 2008 সালের পরে ওই ভারতের সাথে ষড়যন্ত্র করে ওই মঈনুদ্দিন ফখরুদ্দিন 6 গোড়ার উপহার নিয়ে বাংলাদেশের ষড়যন্ত্র করে 2008 যে নির্বাচন করেছিল, সেই নির্বাচনে জোর করে আমাকে হারিয়ে দেওয়া হয়েছিল। আমি হাইকোর্টে গিয়েছিলাম। তখনকার কমিশন ছিল এটিএম শামসুল হুদা আর এই যে আজকের বস্ত্রমন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন, ওনারা ছিলেন সেই সময়। আদালত থেকে আমি রায় পেলাম ওই মহিউদ্দিন খান আলমগীর, যাকে আমি বলি ইন্টালেকচুয়াল ক্রিমিনাল, সেই ইন্টালেকচুয়াল ক্রিমিনাল ওই শামসুদ্দিন চৌধুরী মানিক কালো মানিকের সাথে যোগ সাজসে ওই একজন শামসুল হুদা এবং ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেনের সাথে যোগ সাজসে আমাদের সংসদে যেতে দেয়নি। মামলা করেছিল কচুয়ার বিএনপির নেতারা, ওই মন্ত্রী উপস্থিত স্বপন, ওই শপথিন, ওই বিল্লাল, তারা সকলে মামলা করেছিল হাইকোর্টে যে আমাদের তো এমপি নাই। হাইকোর্ট তো রায় পেয়েছে মিলন ভাই, তাহলে আমাদের এমপি কে? আমাকে কন্টেম্প্ট করেছে কোর্টে বিচারপতি শামসুদ্দিন মানিক, আমার লয়ারকে কন্টেম্প্ট করেছে। আমি তখন নিজেই আইনজীবী সেজে ওই শামসুদ্দিন চৌধুরীর মানিকের কোর্টে আমি কন্টেস্ট করেছিলাম, কারণ নিয়ম আছে যদি আপনার সাথে কোনো আইনজীবী না যায় তাহলে অনুমতি সাপেক্ষে আপনি আপনার কেস প্লিড করতে পারেন। আমি টানা 1.5 মাস হাইকোর্টে আমার কেস আমি পরিচালনা করেছিলাম, কারণ তখন বাংলাদেশের কোন উকিল আমার সাথে দাঁড়ায়নি ওই শামসুদ্দিন চৌধুরী মানিকের ভয়ে। আমি ভয় পাইনি। আমি ভয় পাইনি তার কারণ কি? আমার সাথে আপনারা আছেন, কচুয়া জনগণ আছে। 1995 সালে এসে আজ অবধি কচুয়ার জনগণ আমাকে ছেড়ে চলে যায়নি। আমাকে দেশ মাতা দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আমাকে মন্ত্রী বানিয়েছিলেন। আমি দুর্নীতি করিনি, আমার বিরুদ্ধে দুর্নীতির মামলা হয়নি। হয়েছে 2001 সালে মনোনয়নের আগে আমার যুক্তরাষ্ট্রের নাগরিকত্বের কারণে আমাকে বলা হয়েছিল ডক্টর শহীদুল্লাহকে এনে দিতে, কারণ আমার যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব যেন আমি বিসর্জন না দেই। কারণ কেউ জানে না কি ক্ষমতা আসবে 2001 সালে। ম্যাডাম নিজেই আমাকে বললো যে মিলন, এত বড় বিষয়টি, তুমি নাগরিকত্ব ছেড়ে দেবে, ভেবে দেখো। কেউ আমাকে বলছে না, কিন্তু এই সেই আগামী দিনের ভবিষ্যতের বাংলাদেশের রাষ্ট্রনায়ক, আগামী দিনের প্রধানমন্ত্রী তারেক রহমান বুঝতে পেরেছিলেন। তিনি তখন আমাকে ডেকে বলেছিলেন, আপনি চান আপনার নাগরিকত্ব সারেন্ডার করে আসুন। আমি উনার কথাই নাগরিকত্ব সারেন্ডার করেছিলাম। বিএনপির কোন মন্ত্রী, কোন এমপি, কোন লয়ার আমাকে বলেনি। সেই সুবাদে আপনারা যখন নির্বাচিত করেছিলেন তখন আমাকে জনাব তারেক রহমান পুরস্কৃত করেছিলেন শিক্ষা প্রতিমন্ত্রী বানিয়ে। আমি কি কোন রকম অন্যায় অত্যাচার অবিচার করেছিলাম?
আমি কি আপনাদের জন্য জনসেবা করিনি? আমার এই কচুয়া, আপনার এই কচুয়ায় ওই 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত কোন মাদক ছিল? কোন অন্যায় ছিল? কোনো কিছু ছিল না। কোন অপশাসন ছিল? কেউ কি অত্যাচারিত হয়েছেন? আমার বাসায় যেতে কি কোনো বাধা ছিল? আমি কচুয়ার জনগণের পাশে ছিলাম। নিশ্চয়ই এই বক্তৃতা এই মসজিদের হুজুর বাবু হুজুর নিশ্চয়ই তিনি শুনছেন। উনার পিতা এরশাদ সাহেব 1996 নির্বাচনে তিনি উনার মাদ্রাসার সামনে আমার জন্য দোয়া করেছিলেন। আমাদের উজামির পীর সাহেব মোবারক করিম সাহেব আমার জন্য দোয়া করেছিলেন। ওই জালাল বলল সেখানে জুতা কাটা হয়েছে। আমি হেসে বললাম, তোমার তো জুতার দোকানে জুতা বেশ বিক্রি হয়েছে, তাই না? হাসলো। সেই মোবারক করিম সাহেব আমাকে দোয়া করেছিলেন। আমি অনেক বিচার ওই বাবু হুজুর সাহেবকে বলতাম যে আপনি মসজিদে সূরা বানিয়ে বিচার করবেন। করেনি তারা। ওই মাহবুবের আব্বা মারা গিয়েছে, জানাজায় উপস্থিত হতে পারেনি। ওই শারমিনের বাবা মারা গিয়েছে, জানাজায় উপস্থিত হতে পারেনি। মনে আছে আপনাদের? বাবার অবস্থায় কচুয়ায় তারা করেছিল। ওই 5টি বছর আমি অমিত্র থেকে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে পরিবর্তন করেছিলাম দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশে। সেই সময় কচুয়া ডিগ্রি কলেজে ক্লাস হতো, কোনো অন্যায় হতো না, কোনো মেয়েদেরকে টিজিং করতো না, কাউ সেই সাহস ছিল না। আর গত 17 বছর এই কলেজে মেয়েরা ভর্তি হতে আসতো না। আমি আপনাদের জন্য চাঁদপুরের পলিটেকনিক ইনস্টিটিউট কচুয়ায় নিয়ে এনেছি। আমি আজকে হাজার হাজার কৃষক, শ্রমিক, রিক্সা শ্রমিক হতে শুরু করে নিম্ন আয়ভুক্ত, মধ্য আয়ের আমার কচুয়াবাসীর সন্তানেরা এই পলিটেকনিক ইনস্টিটিউট পরে ইঞ্জিনিয়ার হচ্ছে। আমার স্বপ্ন ছিল সারা বাংলাদেশে কচুয়া হবে সবচেয়ে বেশি ইঞ্জিনিয়ার। আমার সেই স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। আমার চিফ ইঞ্জিনিয়ার বললেন, স্যার এই প্রজেক্টে তো কোন রকম হোস্টেল নেই, আমরা একটি হোস্টেল সরকারি ফান্ড দিয়ে করে দেই। আমি বললাম ঠিক আছে। উনি 1,30,00,000 টাকা রেখে দিলেন। আমার চিফ ইঞ্জিনিয়ার স্যার আমাকে জিজ্ঞেস করেন, স্যার টেন্ডার দিই? আমি বললাম না। 3 মাস পরে টেন্ডার দিই? বললাম না। এবার 9 মাস পরে এসে বলে, স্যার এখন যদি টেন্ডার না দেন এই গভর্নমেন্টের ফান্ডের 1,30,00,000 টাকা যেটা আপনার জন্য রেখেছি সেটা কিন্তু চলে যাবে এই বাজেটে যদি এই টাকাটাকে আমরা ব্যবহার না করি। তখন আমি বললাম, থ্যাংক ইউ, আপনি বাজেটের টাকা রেখেছেন, আমি হোস্টেল করব না। কেন করব না? এখানে যদি আমি হোস্টেল করি তাহলে সারা বাংলাদেশের ছেলেরা এসে এখানে ভর্তি হবে নাকি? আমি কচুয়ায় পলিটেকনিক এনেছি আমার কচুয়ার ছেলে মেয়েরা যেন বেশিরভাগ লেখাপড়া করতে পারে। আমি আমার কচুয়াকে, আমি আমার ভবিষ্যৎ প্রজন্মের কচুয়াকে, আমি ভবিষ্যৎ প্রজন্মের তরুণকে আমি তাদেরকে আমার হৃদয়ে, আমার বুকে লালন করে পালন করি যেন বাংলাদেশকে নেতৃত্ব দেয় আমার ইনশাআল্লাহ। আর 10 বছর পরে বাংলাদেশে ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে আমার কচুয়া। বাংলাদেশের উপজেলায় পাবেন আমার কচুয়ার ইঞ্জিনিয়ার। আমি নকল প্রতিরোধ করেছিলাম, কারণ 96 সালে 95-তে যখন আমি কচুয়া এসেছিলাম তখন এই ডিগ্রি কলেজে নকল হতো, সচক্ষে দেখেছিলাম। আমার বাড়ির পাশে রহিমানগর স্কুলে নকল হতো, আমি সচক্ষে দেখেছিলাম। মাস্টার সাহেবরা দরজার পাশে ইলাস্টিক ফিতা দিয়ে নকল বই রেখে দেয়, যখন ম্যাজিস্ট্রেট ঢুকে দরজা খুলে এইভাবে ওয়ালে লেগে যায়। ম্যাজিস্ট্রেটরা দেখে পরীক্ষা ঠিক আছে, পরে তারা নকল
সচক্ষে দেখা এই কচুয়া, আমার কচুয়াতে হাজার হাজার শিক্ষিত রয়েছে, এই কলেজ থেকে ডিগ্রি পাস করেছে, কিন্তু কোথাও কোনো চাকরি পায় না। সেই জন্য মন্ত্রী হওয়ার পর পরে আমি শপথ করেছি, আমার কচুয়া শুধু নয়, সারা বাংলাদেশকে নকল মুক্ত করতে হবে, এবং এটা করেছি ইনশাআল্লাহ। শুধু তাই নয়, এখানে অনেক শিক্ষক রয়েছেন, শিক্ষকের নিবন্ধন আমি তৈরি করেছি, কারণ আমি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে নিজেও শিক্ষকতা করেছিলাম। আমি জানি কিভাবে শিক্ষকের নিবন্ধন তৈরি করতে হয়। গত সপ্তাহে আমাদের চাকরির চাচাতো বোন শিক্ষকের নিবন্ধনে আর শিক্ষকতা সার্টিফিকেট পেয়েছে গত সপ্তাহে। আমি কংগ্রেচুলেশন জানাই যারা এই শিক্ষকের নিবন্ধনে পাস করে আপনার কলেজে, স্কুলে, মাদ্রাসায় চাকরি করবেন। করেছেন আপনাদের জন্য জিপিএ পদ্ধতি পরিবর্তন করেছি, সময় মতো সকলকে বই পৌঁছে দিয়েছিলাম আমি, যা কেউ কখনো পারেনি। আমাদের 5টি বছর আমরা পেরেছিলাম। ঢাকা বিশ্ববিদ্যালয় হতে শুরু করে সারা বাংলাদেশে শিক্ষা ক্ষেত্রে কোনো নৈরাজ্য হয়নি, কোনো হাততাল হয়নি, কোনো প্রতিবন্ধকতা হয়নি। কে করেছে? আপনাদের মিলন। একদিন হঠাৎ করে আমার অফিসে আমার গার্মেন্ট এসে বলল, স্যার ঢাকা ছেলেরা নিউ মার্কেটে গাড়ি দোকানপাট ভাঙচুর করছে। সাথে সাথে মনে হলো এত বড় সাহস তো কারণ না, নিশ্চয়ই আমাদের ছাত্রই হতে পারে, ওদের নিশ্চয়ই দাবি দেওয়া আছে। আমি দৌড়ে উপরের তলায় আমার মাননীয় মন্ত্রী ডক্টর ওসমান ফারুক সাহেবের কাছে গেলাম, বললাম স্যার চলুন আমরা ঢাকা কলেজে যাই। উনি বললেন, তোমার কি মাথা খারাপ হয়েছে? তুমি ছাত্র আন্দোলন করছে সেখানে যাবে? আমিও ছাত্র নেতা ছিলাম, এই ছাত্র দলের প্রতিষ্ঠাতা 21 জন সদস্যের মধ্যে আমি সর্বকনিষ্ঠ 21 তম ছিলাম। আমার নাম লিখেছিলেন স্বয়ং জিয়া রহমান তার নিজ কলম দিয়ে। আমি ভয় পাবো ছাত্রদের, এটা কি হয়? আমি তখন একাই দৌড়ে ঢাকা কলেজে গেলাম, মিছিলের সামনে 2 হাত দিয়ে বললাম, তোমরা কিসের আন্দোলন করছো? তোমরা কি দেশ নেত্রী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে আন্দোলন করছো? বলে না, আমাদের দাবি আছে। তাহলে চলো ভিতরে। সেই সময় নেতৃত্ব দিয়েছিল ঢাকা কলেজের ছাত্র টিপু, সে নেতৃত্ব দিয়েছিল। আমরা কলেজে বসলাম, তাদের দাবি দেওয়া শুনলাম, সব সুস্থ স্বাভাবিক হয়ে গেল। আমরা ভয় পাই না, আমরা শহীদিয়ার সৈনিক, আমরা ছাত্রদলকে প্রতিষ্ঠিত করেছি। এই কচুয়াতে বিএনপিকে আমরাই প্রতিষ্ঠিত করেছিলাম, তাই না? আগে এমপি সব কোথাকার ছিল? স্বাধীনতার পর থেকে কখনো কি এমপি পেয়েছেন কচুয়া বিএনপির? 15ই ফেব্রুয়ারি নির্বাচনে কেউ অংশগ্রহণ করেনি, সেই সময় আমরা প্রফেসর আবুল হাসনাত সাহেবকে পেয়েছিলাম নাকি? কিন্তু ওই স্বাধীনতার পূর্বে, স্বাধীনতার পরে আমার পূর্ববর্তী সব সময় আওয়ামী লীগ এই আসনটি পেত, কি পেত না? পেয়েছে। কিন্তু প্রথম আপনারা আজকে যাদের দাড়ি পেকেছে, চুল পেকেছে, তারা তখন 3 বছর আগে সকলে নবীন ছিল। আজকে যারা মঞ্চ ভূমিষ্ঠিত আছে, সকলের বয়স 25-এর নিচে ছিল। তাদেরকে নিয়ে আমি সেই সময় কচুয়ার ময়দানে বিএনপিকে প্রতিষ্ঠিত করেছিলাম, মনে পড়ে আপনাদের? আমাদেরকে 96 এমপি হার করে কথা বলতে দিত না, কোন কাজ করতে দিত না, দিনের বেলায় কচুয়া ঢুকতে দিত না। রাতের বেলায় কচুয়া ঢুকতাম, ঢুকে ঘরে ঘরে গিয়ে ছাত্রদল বিএনপিকে প্রতিষ্ঠিত করে এই বিএনপিকে কচুয়ায় প্রতিষ্ঠিত করেছিলাম আমরা। 96-তে ওই দেশ নেত্রীর সাথে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে ওই ঢাকায় জনতার মঞ্চ করে সরকারি কর্মকর্তাদের আচরণবিধি ভঙ্গ করে ওই মব করে
করেছিল মহিউদ্দিন খান আলমগীর, মনে আছে? বিএনপিকে ক্ষমতা থেকে অপসারণ করা হয়েছিল। সেই সময়ও বিএনপি থেকে আমি প্রথমবারের মতো নির্বাচিত হয়েছিলাম। আমরা 5টি বছর কষ্ট করেছি। 2001 সালে নির্বাচিত হওয়ার পরে শুরু করলাম কাজ। একটি মসজিদ নেই। ওই ওলামা দলে আমাদের সভাপতি কবির মাওলানা সাহেব আছে। প্রত্যেকটি মসজিদে আমরা উন্নয়ন করতাম, রাস্তাঘাট প্রত্যেকটি করেছি। এমন একটি স্কুল নাই যে ভবন করিনি, এমন একটি মাদ্রাসা নাই যে ভবন করিনি। শিক্ষার ব্যাপক উন্নয়ন ওই দেশটাকে বেগম খালেদা জিয়ার সময় হয়েছিল, হয়নি? শত শত হাজার হাজার চাকরি দিয়েছি। শুধু ন্যাশনাল ইউনিভার্সিটিতে এক স্লিপে 150 জনের চাকরি দিয়েছি। প্রচুর 89 জন রয়েছে যারা আজকে আমার বিরুদ্ধে চান করে, আমার লবণ খেয়ে যাদেরকে নেতা বানিয়েছি তার বোনকে চাকরি দিয়েছি, তার স্ত্রীকে চাকরি দিয়েছি। কচুয়ার মাটি ধর্মিকদের ঘাঁটি, ইসলামের ঘাঁটি, সেই জায়গায় বেঈমান জন্ম নিয়েছে। আজকে আপনাদের সেই জায়গায় রুখে দাঁড়াতে হবে। প্রিয় এলাকাবাসী, এই সেই দেশনেত্রী বেগম খালেদা জিয়া যাকে বছরের পর বছর কারাগারে নিক্ষেপ করে যাকে মৃত্যুর পথযাত্রী বানিয়েছিল, প্রতি শুক্রবার আপনারা হঠাৎ করে খবর পেয়ে দোয়া করতেন মসজিদে, হে আল্লাহ রাব্বুল আলামিন তোমরা দেশনেত্রীকে দীর্ঘজীবী করো, করেননি? সেই দেশনেত্রী দেশ ছেড়ে পালিয়ে যাননি, তিনি দেশেই ছিলেন। তাকে পালিয়ে যাওয়ার কথা বলেছিল, তিনি বলেছিলেন বাংলাদেশে আমার ঠিকানা। একবার ভেবে দেখুন, দেশনেত্রী অসুস্থ, বিছনায় কোপড়াচ্ছে, তার ছোট ছেলেটি মারা গিয়েছে, বড় ছেলেটি এসে মায়ের কপালে হাত দিয়ে মাকে ঔষধ খাইয়ে দিবে, এই অবস্থাটি পর্যন্ত ওনার ছিল না, ছিল কি? ছোট্ট নাতনিরা এসে বলবে, দিদিমণি তুমি কেমন আছো, তোমাকে ঘুম পায়, সেই থেকে বিসর্জন হয়েছে। এই সেই দেশনেত্রী, বাংলাদেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা। শহীদ জিয়াকে রণাঙ্গনে পাঠিয়ে দিয়ে তিনি যখন পালিয়ে ঢাকায় আসছিলেন, তখন তাকে ধরে আটক করেছিল সেই পাক হানাদাররা। তাহলে কি তিনি প্রথম মুক্তিযোদ্ধা না? তার সাথে 2টি শিশু সন্তান ছিল, ওই তারেক রহমান কোকো, আরাফাত রহমান, তারেক রহমান পিনু, আরাফাত রহমান কোকো। এই বাংলাদেশে ওই প্রথম শিশু মুক্তিযোদ্ধা হলো তারেক রহমান আর আরাফাত রহমান কোকো। এই তারেক রহমান আগামী দিনে বাংলাদেশ গড়ে তোলার জন্য চিন্তা করে তাকে তার কোমর ভেঙে বিদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। কি অত্যাচার করেছিল ওই এক আগারের সেনার কর্মকর্তারা, মনে আছে? 2015 সালে যখন আমি প্রথম ভিসা পেলাম, আমি যখন পিএইচডি করছিলাম মালয়েশিয়ায়, তখন আমি ওনার কাছে গিয়েছিলাম, জিজ্ঞেস করলাম আপনার শারীরিক অবস্থা কি? তিনি আমাকে বললেন, একটি আয়নাকে গ্লাসকে যদি টুস করে ঢোকা দেন একটা হাতুড়ি দিয়ে, কিভাবে ভেঙে আটকে থাকে, দাগ পড়ে থাকে, যে আমার এই কোমরের অবস্থা, হাড্ডিগুলোর অবস্থা ঠিক তেমন। তারা চেয়েছিল ভবিষ্যৎ বাংলাদেশে নেতা তারেক রহমানকে চিরতরে খুন করবে, কিন্তু রাখে আল্লাহ বারেকে। এই সেই তারেক রহমান যিনি আজও জীবিত রয়েছেন, যিনি আজও দেশের জন্য কাজ করছেন, যিনি সুদূর প্রবাসী বসে বাংলাদেশে এই আন্দোলনকে ত্বরান্বিত করেছেন। আপনাদের মনে আছে 2023 সালে যখন তিনি প্রথম আন্দোলনের জন্য সমাবেশ ডাকলেন, 10টি ভোলায় যে সমাবেশ হয়েছিল, তার আগে পলাতক প্রধানমন্ত্রী ওই স্বৈরাচারিণী শেখ হাসিনা বলেছিল, আপনারা আসুন আমার গণভবনে এসে 2 কাপ চা খেয়ে যান।
আপনাদের মনে আছে? আপনাদের মনে আছে যে কিভাবে রেজভিকে তার অফিসের সামনে থেকে হঠাৎ করে মনে হচ্ছে যেন চিলে সকল দিয়ে নিয়ে যাচ্ছে, কোমরে তুলে ধরে নিয়ে যায়। দেখেননি আপনারা? এই অত্যাচারের ভিতরেও আপনারা কচুয়াবাসী অতি আগ্রহে সহ্য করে আপনারা কচুয়ার মাটিতে বিএনপি করেছেন। 2023 সালে ফেব্রুয়ারি মাসে তারেক রহমান কি জানতেন যে জুলাই 24 আসবে? জানতেন না। সেই সময়ে এই চিন্তানায়ক, ভবিষ্যতের রাষ্ট্রনায়ক, বাংলাদেশকে যিনি পৃথিবীর একটি সেরা রাষ্ট্র বানাতে চান, যিনি মানুষের অধিকার চান, যিনি স্বাধিকার চান, তিনি রাষ্ট্র মেরামতের 31 দফা দিয়েছিল। এই 31 দফা আপনাদের সামনে চারিদিকে লেখা আছে, দেখতে পেয়েছেন? 1 নম্বর দফায় তিনি বলেছিলেন তিনি সংবিধান সংস্কার কমিটি করবেন গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য বলেছিলেন। আজকে ডক্টর ইউনূস সাহেবের সরকার সংবিধান সংস্কার কমিটি ডক্টর আলী রিয়াজের মাধ্যমে করেছে। কখন বলেছিলেন? 2023 সালে। তিনি তো জানতেন না 2024 সালে জুলাই মাসে জুলাই 26 আন্দোলন হবে, বাংলাদেশ থেকে পালিয়ে যাবে শেখ হাসিনা। তিনি জানতেন? জানতেন না যে সংবিধান সংস্কার করতে হবে। এই তিনি 2023 সালে বলেছিলেন 1 নম্বর দফা। এবার চিন্তা করে দেখুন, ঠিক বলেছিল? 2 নম্বর দফা দিয়েছে তিনি রেইনবো নেশন করবেন, এনসিসি করবেন, মানে একটি সকলকে মিলে একটি জাতীয় সরকার করবেন নির্বাচনের পরে, এবং ন্যাশনাল কনসেনসাস নিয়ে কাউন্সিল করবেন সংবিধান এবং রাষ্ট্র গঠনের জন্য, সেটা ন্যাশনাল রিকনসিলিয়েশন কমিশন তিনি করবেন। এই সরকার করতেছে। গত কয়েকদিন ধরে এটা নিয়ে আলোচনা হচ্ছে, মনে আছে? আপনারা বলেন না এনসিসি, ন্যাশনাল রিকনসিলিয়েশন কমিশন, এটা উনি করছেন। এবং তিনি বলেছেন নির্বাচনের পর আমরা যারা সংসদে আসবে তাদের সকলকে নিয়ে রাষ্ট্র পরিচালনা করব। বুঝতে পেরেছেন আপনারা? 3 নম্বর উনি বলেছেন নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারকে পুনঃপ্রতিষ্ঠিত করতে হবে। শেখ হাসিনা আদালতের রায়কে উপেক্ষা করে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার বাতিল করেছিল, করেনি? 2018-তে মধ্যরাতে নির্বাচন করা হয়েছিল, 2024-এ আমরা মামুরা নির্বাচন করেছিল কি তত্ত্বাবধায়ক সরকার বাদ দিয়ে, তাই না? সেটাকে পুনঃপ্রতিষ্ঠিত করতে হবে। আমরা বলছি, কবে বলছেন? 2023 ফেব্রুয়ারিতে তিনি বলেছেন। 4 নম্বর আইনসভা, মন্ত্রিসভা, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ক্ষমতার ভারসাম্য আনা। কখন বলেছিলেন? 2023 সালে। আজকে এই সংস্কার কমিশন বলছে রাষ্ট্রীয় ক্ষমতার ভারসাম্যতা আনতে হবে। তিনি বলেছিলেন 2023 সালে। বৃষ্টি আসবে না, আপনাদের যেতে হবে না, ইনশাআল্লাহ আল্লাহর রহমত আছে, বসেন আপনারা। 5 নম্বর দফা, 5 নম্বরে বলেছেন প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবে 2টা। বুঝতে পেরেছেন তো? 2টা মানে কি? 10 বছর। দেখেছেন তো? এই সরকাররা বলছে যে 10 বছরে একজন প্রধানমন্ত্রী থাকতে পারবে। যেই কথাটি তারেক রহমান বলছেন 2023 সালে, তিনি ক্ষমতা কুক্ষিগত করার জন্য আসেননি, ফ্যাসিবাদকে চিরতরে নির্মূল করার জন্য তিনি এই কথাগুলো বলেছিলেন। আজকে কি বলছে? কেউ কেউ বলে বিএনপি নাকি আবার হাসিনার মতো ফ্যাসিবাদী আচরণ করবে। যারা বলে তারা আওয়ামী লীগের দোষর,
ভাবে দেশ চালায়। 6 নম্বর দফা তিনি বলেছেন, কোথায় 6 নম্বর? 6 নম্বর দফায় তিনি বলেছেন উচ্চ কক্ষ নিম্ন কক্ষ। যুক্তরাষ্ট্রে যেমন উচ্চ কক্ষ নিম্ন কক্ষ রয়েছে, ঠিক তেমনি ভাবে বাংলাদেশেও উচ্চ কক্ষ নিম্ন কক্ষ আইনসভা হবে। নিম্ন কক্ষ হবে সরাসরি আপনাদের ভোটে, আর উচ্চ কক্ষ হবে বিশেষজ্ঞদের দিয়ে রাষ্ট্র সঠিকভাবে পরিচালনা করার জন্য। অর্থাৎ আপনাদের বুঝতে হবে যারা আগামী দিনে সংসদে যাবে তাদেরকে শিক্ষিত হতে হবে, তাদের লেখাপড়া জানতে হবে। শিক্ষিতরা এইভাবে যদি উচ্চ কক্ষে যায় তাহলে চলবে না। শিক্ষিত জনগণের প্রয়োজন আগামী দিনের রাষ্ট্র পরিচালনার জন্য। সেই জন্য বিশেষ কক্ষ তিনি রেখেছেন উচ্চ কক্ষ। 7 নম্বর, এই 7 নম্বর সংবিধানের 70 অনুচ্ছেদ সংশোধন। ওদিকে 7 নম্বরে 70 অনুচ্ছেদ সংশোধন। 70 অনুচ্ছেদ মানে কি? আমরা যারা সংসদ সদস্য হই, আমরা সংসদে গিয়ে দলের বিরুদ্ধে কথা বলতে পারবো না। তারেক রহমান বলেছেন না, আমি সমালোচনা পছন্দ করি, আমার বিরুদ্ধে কথা বলা হবে এটা আমি পছন্দ করি। সংসদে বিএনপি দলীয় সংসদ সদস্যরাও বিএনপি সমালোচনা করতে পারবে। এইটা ওই যে সংবিধানে 7 নম্বর অনুচ্ছেদ সংবিধানে 70 অনুচ্ছেদে সংবিধান দেওয়া আছে। 8 নম্বর নির্বাচন কমিশন সংস্কার। এটা কে বলেছে? তারেক রহমান। কবে বলেছে? 2023 সালে। নির্বাচন কমিশন, সংস্কার কমিশন এই সরকার গঠন করেছে। দেখতে পেয়েছেন তো আপনারা? এটা হলো 8 নম্বর। 8 নম্বর কোথায়? সবাই দেখেন, পরের একবার নির্বাচন কমিশন নির্বাচন ব্যবস্থা সংস্কার ছাত্রদল যুবদল প্রত্যেকটি জানতে হবে, বুঝতে হবে। এটা জনাব তারেক রহমানের নির্দেশ। 9 নম্বর সাংবিধানিক প্রতিষ্ঠান, কনস্টিটিউশনাল অর্গানাইজেশন ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান। বাংলাদেশে 4টি আছে সাংবিধানিক, আর সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান আছে প্রায় 150-এর উপরে। এগুলি তৈরি করার জন্য একটি কমিটি করা হচ্ছে। এই কমিটি এগুলি নিয়োগ দিবে, বুঝছেন তো? তারেক রহমান চায় এদেশে যেন আর ফ্যাসিবাদ কেউ সৃষ্টি না করতে পারে। কখনো চিন্তা করেন না আমাকে প্রধানমন্ত্রী থাকতেই হবে। তিনি চিন্তা করে ভবিষ্যৎ প্রজন্মের বাংলাদেশ সুষ্ঠুভাবে যেন রাষ্ট্র পরিচালনা হয়। 10 নম্বর সংবিধানের বিচারপতি নিয়োগ ও জুডিশিয়াল কমিশন গঠন করা। মনে আছে যে ইলেকশন কমিশন চুজ করে একটা সার্চ কমিটি বানিয়ে দিয়েছিল শেখ হাসিনা। অ্যাপিলেট ডিভিশনের একজন জাজ আর 3 জন মেম্বারকে এটা বানায় দেয়। তার খুঁটা বাইর করে বাংলাদেশের সবচেয়ে কঠিন আওয়ামী লীগকে, বুঝতে পারছেন তো? এই চালাকিটা করার জন্য যেন আগামী দিনে না করতে পারে সেই জন্য সেই ব্যবস্থা করা হয়েছে। এবার মনে আছে এই যে ওদিনকে ধরে নিয়ে গেল চিফ ইলেকশন কমিশনার, নাম কি? তাকে ওই মাইক্রোস্কোপ দিয়ে খুঁজা বাইর করছে আওয়ামী লীগের আছে। তার চাকরি গিয়েছিল, তারে শেখ হাসিনা এসে নির্বাচন কমিশনার বানিয়েছিলেন, উপহার দিয়েছিলেন মধ্যরাত্রে ইলেকশন। পরদিন সকালবেলা প্রেস কনফারেন্সে বলে দেখেছেন আমরা কত স্মার্ট নেশন। আমেরিকা 250 বছর হয়ে গিয়েছে, তাদের রেজাল্ট দিতে অনেক সময় লাগে, আমরা 4-5 মিনিটে 2-3 রেজাল্ট দিয়ে দেই ইভিএম এর মাধ্যমে। মনে আছে?
অনেকে এটা নিয়ে ব্যাপক সমালোচনা করেন, কিন্তু বলতে হয় কি জানেন, তোমার বিচার করবে যারা, বিচারপতি তোমার বিচার করবে যারা, আর থেকেছে এই জনতা নাকি? তারা এতদিন বিচারপতি ছিল, বিচার করেছে, 5 মিনিটের মধ্যে ইভিএম দিয়ে রেজাল্ট দিয়ে হাসিনাকে প্রধানমন্ত্রী বানিয়ে দিয়েছে। তাদের বিচার কেউ করতে পারেনি। কে করেছে? আজ জনতা। আগামী দিনে এই ধরনের অন্যায় যারা করবে, সরকার তো সমিতি যারা করবে, যারা নির্বাচনকে ভণ্ডুল করবে, তাদের বিরুদ্ধে এই ব্যবস্থাগুলি নিতে হবে, তাই না? এখানে অনেক সুপারিশ আছে, সেই সুপারিশগুলো, অনেক সুপারিশ আমরা অনেক জায়গায় করেছি। ধরুন কচুয়ার একজন প্রিসাইডিং অফিসার, তিনি স্বজন প্রীতি করে পদে ছাপ মারা সাহায্য করলেন, তাহলে কি চিফ ইলেকশন কমিশনের দোষ হবে, না ওই প্রিসাইডিং অফিসারের দোষ হবে, না ওই পুলিশ অফিসারের দোষ হবে? কি শিক্ষকরা বলেন না কার দোষ হবে? প্রিসাইডিং অফিসারের। ওই গতবার যখন সার্কুলার দিয়েছিলাম নির্বাচনের আগে, ওইটা 84 নম্বর অনুচ্ছেদে আছে আরপিও, সেই জায়গায় তারা এইটাকে লেখে না, কারণ তারা চায় প্রিসাইডিং অফিসার দুর্নীতি করুক। এবার কিন্তু এগুলি আর হবে না। ওই প্রিসাইডিং অফিসার যদি কেন্দ্রে দুর্নীতি করে, তাকে ওইখানে মোবাইল কোর্ট পানিশমেন্ট দিবে, এই পানিশমেন্টটাকে পেতেই হবে। বুঝতে পেরেছেন তো? পুলিং এজেন্ট যদি করে সেটা করতে হবে, এই দাবি আমি গ্রহ করেছি। তারপরে নির্বাচন কমিশন, চিফ ইলেকশন কমিশনার হাবিবুল আহমেদ সাহেব বলেছে যে নির্বাচনে কে আসবে না আসবে এটা আমার ব্যাপার না, 3টা পার্টি আসুক আর একটা পার্টি আসুক, আমার দায়িত্ব ভোট গ্রহণ করা, তাই না? সেই দিন চলে গিয়েছে। যদি নির্বাচন কমিশন কোন ফলসিফাই ইলেকশনকে এন্ডোর্স করে, তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। বুঝতে পেরেছেন? আমি আরো বলেছি, যেগুলি বিভিন্ন দর্শক আমি আলোচনা করি। ধরুন আমার মজুমামু নির্বাচন করবে, সে যদি নির্বাচন দেশের জানি, তাহলে 3 মাস আগে দুদুকে একটি কাউন্টার থাকতে হবে, সেখানে সে দরখাস্ত করবে যে আমি নির্বাচন করতে চাই। দুদু তাকে একটি সার্টিফিকেট দিবে, এনওসি দিবে যে সে দুর্নীতিবাজ না, ঋণ খেলাপি না। সেটা যদি ডিস্ট্রিক্ট রিটার্নিং অফিসারের কাছে দিতে না পারে, তার মনোনয়ন পত্র বাতিল করা হবে। আরো সুপারিশ আছে, ন্যূনতম পক্ষে বিএ পাস হতে হবে নির্বাচন করার জন্য। বুঝতে পেরেছেন? দেখুন নাই আওয়ামী লীগের সময় সংসদে গেছে, সংসদে গিয়ে পড়তে জানে না, লিখতে জানে না, লেখা দিলেও পড়তে পারে না, মানে আইন তৈরি করবে, লেখাপড়া জানে না, তা হবে না, তা হবে না। বুঝতে পেরেছেন তো? এইভাবে নির্বাচন কমিশনের আইন সংশোধনী করতে হবে। আগামী দিনে যেন কোন নির্বাচন কমিশন কোন রকম অন্যায় না করতে পারে। আপনারা কি বুঝতে পেরেছেন তাদের দাবি? তারপর হলো 11 প্রশাসনিক প্রতিষ্ঠান সংস্কার। এই যে আমাদের আমলারা, তারা নিজেদেরকে এত মহারথী মনে করে, তারা যা ইচ্ছা তাই করে। এমনকি আল্লাহ যদি আপনাদের তো আমাকে আবার মন্ত্রী বানায়, তারেক রহমান যদি আমাকে দায়িত্ব দেয়, তাহলে শিক্ষা সবচেয়ে মেধাবীদেরকে শিক্ষকতায় নিয়োগ দেব ইনশাআল্লাহ। আমার বড় কষ্ট হয় যখন দেখি যে যে ইউন হয়েছে, যে প্রিন্সিপালের ছাত্র ছিলেন তিনি, সেই প্রিন্সিপাল তার ছাত্র ইউনকে স্যার বলে সম্বোধন করতে হয়। দেখেন না, সেই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে। বাংলাদেশে শিক্ষক হবে সমাজের সবচেয়ে যারা সম্মানী শিক্ষিত, এবং তাদেরকে সবচেয়ে বেশি বাধা দিতে হবে। বাংলাদেশের শিক্ষার সবচেয়ে বেশি বাজেট হতে হবে, কারিগরি শিক্ষায় সবচেয়ে গুরুত্ব দিতে হবে। এটি হলো আমার নেতা
ওনাকে যখন বললাম প্রায় 6 মাস অনেক কাজ এগিয়ে গিয়েছে, উনি আমাকে বললেন এটা সুইচ করে। আমি কি করব? তিনি আমাকে বললেন কারিগরি শিক্ষায় যা, কারণ কারিগরি শিক্ষায় দেশের দক্ষ মানুষ তৈরি করে। বাংলাদেশের লাখো কোটি তরুণ রয়েছে, তাদেরকে যদি কারিগরি শিক্ষায় দীক্ষিত করা যায় তাহলে আগামী বাংলাদেশ হবে সেরা রাষ্ট্র নাকি? পৃথিবীর সকল উন্নত দেশ কারিগরি শিক্ষায় সবচেয়ে উন্নত। 18 কোটি জনগণের দেশ, আমাদের একটি সায়েন্টিস্ট নাই। সারা বাংলাদেশে স্কুল কলেজ মাদ্রাসায় ভর্তি, কিন্তু সঠিকভাবে কারিগরি শিক্ষা দেওয়া হচ্ছে না। এবারও পৃথিবীর সকল দেশ থেকে বাংলাদেশে এই বছর সবচেয়ে বেশি রিমিটেন্স এসছে $30 বিলিয়ন। আমি যখন পালিয়েছিলাম আমি সৌদি আরবের গালফ কান্ট্রিগুলোতে ঘুরেছি, আমার প্রতিবাসীরা তাদের ক্যাম্পে নিয়ে গিয়েছে। সেখানে গিয়ে দেখেছি যে কচুয়ার ক্যাম্পে যারা থাকে সেখানে একজন শ্রীলঙ্কা, একজন থাইল্যান্ড বা একজন অন্যান্য দেশের লোক থাকে, তারা একই ক্যাম্পে থাকে। আমার সাথে দেখা হয়েছে, সকালবেলা যাওয়ার সময় তাদের কোমরে ওই যন্ত্রপাতি দিয়ে তারা যায়, তারা বেতন পায় 4,000 রিয়াল। আর আমার ওরা 2টি হাত 2টি পা মাথায় একটি হেড বেঁধে চলে যায়, তারা বেতন পায় 1,500 রিয়াল। বুঝতে পেরেছেন? কারণ আমরা তাদেরকে কোনো শিক্ষা দেইনি। আগামী দিনে যদি আমরা দায়িত্বে আসি, কচুয়ার প্রত্যেকটি কলেজ, প্রত্যেকটি স্কুল, প্রত্যেকটি মাদ্রাসায় কারিগরি শিক্ষা হবে। গতবার আমি 9টাতে দিয়েছিলাম, গতবার, এবার সারা বাংলাদেশে হবে। এটাই তারেক রহমান সাহেব আমাকে এই বিষয়ে গবেষণার কথা বলেছিলেন, আমি সেটা করেছি। অর্থাৎ সামাজিক উন্নয়নের জন্য, অর্থনৈতিক উন্নয়নের জন্য বাংলাদেশে কারিগরি শিক্ষার ভূমিকা কি সেইটার উপরেই তিনি আমাকে নির্দেশ দিয়েছিলেন পিএইচডি করার জন্য। আমি তা করেছিলাম। মিডিয়া, এই মিডিয়াতে তোষামতি করতে আসে না, মনে আছে? প্রধানমন্ত্রী আপনার মতো প্রধানমন্ত্রী হয় না, আপনার মতো বুদ্ধিমান হয় না, আপনি যা বলেন তাই হয়, আপনি বিশ্বব্যাপী হয়ে গিয়েছেন। কিভাবে পাম ভর্তি দিত এই মিডিয়াগুলো, মনে আছে? আমি আর কখনো যাই না। আগামী ওই 71 নাম শুনলে আমার ঘৃণা লাগে। ওই 71 চ্যানেলের নাম পরিবর্তন করা হোক। যেইভাবে তারেক রহমান বেগম খালেদাকে বলেছে 71 চ্যানেল, সেই 71 চ্যানেল আমাকে ডাকলো, আমি কখনো যাই না এবং যাব না। সেই মিডিয়া স্বাধীনতা দিয়েছিল শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান। 1975 সালে 5 সাল বানিয়ে বাংলাদেশের সকল মিডিয়াকে বন্ধ করে দিয়েছিল মরহুম মুজিবুর রহমান, মনে আছে? ওই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যখন দায়িত্ব পেলেন তখন তিনি সকল মিডিয়াকে খুলে দিলেন, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত করলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, আপনাদের মনে আছে? সেই মিডিয়া, এই মিডিয়া কি করেছিল শেখ হাসিনা? ওই ফেসবুকে, ইন্টারনেটে আওয়ামী লীগ বিএনপির বিরুদ্ধে সন্ত্রাসী করত। আমার কচুয়ার কেউ যদি একটি পোস্ট দিত তাকে ধরে নিয়ে যেত, মনে আছে? পোস্ট দেওয়ার কারণে কত লোককে না কারাগারে নিক্ষেপ করেছিল, মনে হয়েছে আপনাদের? ওই নাম করে একটি মেয়েকে পরীক্ষা দিতে দেয়নি, তাকে কারাগারে নিক্ষেপ করেছিল। 13 নম্বর, কোথায় 13 নম্বর? আমি হিন্দু পড়তে পারি না, ওখানে ছাত্রদের লাগে একটা মাইক্রোফোনে তাহলে উচিত ছিল। তোমারও বলছিলাম যে ওখানে যাও, এগুলি এখানে ধরো, তোমার সব মঞ্চে আসার জন্য অস্থির হয়ে থাকো। আমি না করছি মঞ্চে আসবে না। আজকে লক্ষ্য করলাম কে কে
কাছের বস্তি হয়ে যায়। পরিচয় দিবা, পরিচয় করবা, দায়িত্ব পালন করবা। 13 নম্বর কোন জায়গায়? ওর কাছে কে আছে? দৃশ্যমান ও দুর্নীতি প্রতিরোধ। দুর্নীতি, হায় দুর্নীতি। $250 বিলিয়ন নিয়ে পালাইলো। বেগম খালেদা জিয়া অসুস্থ। দ্বিতীয়বারের মতো দেশ স্বাধীন হওয়ার পরে কাতার সরকার রাজকীয় বিমানকে হসপিটাল বানিয়ে দেশ থেকে বেগম খালেদা জিয়াকে নিয়ে গিয়েছিল লন্ডনে সুচিকিৎসার জন্য। মনে নেই আপনাদের? আর ওই পালাতক হাসিনা সে ওই আর্মির কার্গো বিমানে সুটকেসের উপরে বৈশা চলে গেছিল, দেখেন নাই? এই সুটকেস গুলি ছিল সব দুর্নীতির টাকা, ডলার ডলার। ওই দুর্নীতিবিদ আজও পালিয়েছে, কিন্তু তাকে ধরে আনতে হবে। তারেক জিয়ার শপথ, বাংলাদেশের মাটিতে আর দুর্নীতি কাউকে করতে দেওয়া হবে না। অত্যন্ত ভাগ্যবান, আমাকে মেরে ফেলার চেষ্টা করা হয়েছে, কিন্তু দুর্নীতির মামলা দিতে পারে না। 70 বছরের বিদ্যা কিনা আশিরাদিকে ডাকতে এই মন্ত্রে বসা দ্বারা তাদের 35 জনকে নিয়ে মন্ত্রী থাকা অবস্থায় ধর্ষণ করে মেরে ফেলেছি। এই মামলাও আমার বিরুদ্ধে করা হয়েছে। লজ্জা হয় না? কত বড় অসভ্য জানোয়ার রাষ্ট্রের কোষাগার চুরি করেছে। ইংল্যান্ডের সিটিজেন সে বাংলাদেশ থেকে টাকা চুরি করেছে। আমাদের টিআইটি 19টি প্লট তারা নিয়েছে, আর শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের একটি প্লটও নাই। কয়েকদিন আগে যে বেগম খালেদা জিয়াকে টিআইটির মন্ত্রী গিয়ে ওনার যে মিউটেশনের কাগজটা দিয়েছিল ওনার বাড়ি, এই বাড়ির মালিক উনি ছিলেন না। এই বাড়ির বিচারপতি বাংলাদেশের রাষ্ট্রপতি জাস্টিস সাত্তার সাহেবের কোনো ছেলে মেয়ে ছিল না বলে তারেক ভাইকে দিয়েছে। বুঝতে পারছেন তো? শহীদ জিয়া মারা গেল ওই ক্যান্টনমেন্টে। স্বাধীনতার ঘোষক শহীদ জিয়া মুক্তিযুদ্ধের সেই সেনানীকে মুক্তিযুদ্ধের পরে বাংলাদেশ তাকে উপহার দিয়েছিল, ক্যান্টনমেন্টে একটি বাড়ি দেয়নি। পৃথিবীতে কখনো শুনেছেন যে মানুষ যাকে পুরস্কার দেয় সেই পুরস্কার কেউ ছিনিয়ে নেয়? সেই বাড়ি থেকে এক সারিতে বেগম জিয়াকে বের করে দেওয়া হয়েছিল। ওই সেই মিডিয়ারা এখন রয়েছে যারা ওই দিন ওই বাড়িতে মদের বোতল ঢুকিয়ে বলেছিল বেগম জিয়ার বাড়িতে মদ পাওয়া গিয়েছে। সেই মিডিয়া এখন তো সমিতি করে। আমরা স্মরণ রেখেছি ইনশাআল্লাহ তারেক জিয়াকে এদেশের প্রধানমন্ত্রী হতে দেন, ইনশাআল্লাহ সব কিছু বিচার হবে। 14 নম্বর সর্বস্তরে আইনের শাসন। কি ভাই, কোথায় থানায় গেলে আইনের শাসন পান? এখন থানায় গেলে আইনের শাসন পান? পেতে হবে। জনগণের সরকার, আপনাদের সরকার। এই থানা পাহারা দিয়েছিল কে? 5ই আগস্টের পরে ইউরোপিক পাহারা দিয়েছিল কে? ইসলামী পাহারা দিয়েছিল কে? ইসলামী পাহারা দিয়েছিল কে? বাংলাদেশের গচুয়াতে ওই মহিউদ্দিন খানের বাড়ি তো আমরা ভাঙতে দেইনি। কে বলেছিল? জনাব তারেক রহমান বলেছিল ধৈর্য ধরুন, নিজ হাতে আইন কখনো উঠিয়ে নেবেন না। আমাদের এখানে কি এনসিপি ছিল? আমাদের এখানে বিএনপি ছিল। এটাই প্রমাণ করে দেয় বিএনপির নেতা, বিএনপির কর্মীরা আইনের শাসন মানে নাকি? আমার কথা তারা শুনে। দেখেন না, মঞ্চ ছিল নামাই দিছি, অন্য কোনো নেতা বললেই শুনে। আমাদের ভিতর কমান্ড রয়েছে। যতদিন আমাদের কথা আমাদের নেতা কর্মীরা শুনবে, যতদিন জনগণকে প্রাধান্য দিবে, ততদিনই তো আমরা নেতা নাকি? নিজেদের মধ্যে কঠিন নেতৃত্ব থাকতে হবে, জনগণের প্রতি মমত্ববোধ ভালোবাসা থাকতে হবে। জনগণ
জনগণকে তুচ্ছ তাচ্ছল্য করলে নেতা হওয়া যায় না। কেউ যেন কোনো জনগণকে কখনো তুচ্ছ তাচ্ছল্য করেন না। এই সেই জনগণ যারা আমাকে মন্ত্রী বানিয়েছে, এই সেই জনগণ যারা আমাকে সম্মান দিয়েছে। আমি কি আপনাদের সম্মান দেয়নি সারা বাংলাদেশে? যেখানে গিয়েছেন মিলের কচুয়া মানুষ সম্মান দেয় না, শিক্ষকরা সম্মান দেয় না। 2004 সালে বেসরকারি শিক্ষকদেরকে 25% আর কর্মচারীদের 50% দিয়েছিলাম। আজকে 18টি বছর হয়ে গেল, কোন সরকার তাদেরকে এক সিটিও বাড়িয়ে দেয় না। কে দিয়েছিল? বেগম খালেদা জিয়া। অপেক্ষা করুন, আর বেশি দিন নয়, তারেক রহমান সাহেব এই দেশের প্রধানমন্ত্রী হবে। শিক্ষকদের আর আন্দোলন করতে হবে না। বেগম খালেদা জিয়া শিক্ষকদের অবসর ভাতা দিয়েছিলেন, সেই অবসর ভাতার টাকা চুরি করে নিয়ে গিয়েছেন ওই আজিজ মাস্টার। 1 বছর ধরে বসে আছে অবসর ভাতার জন্য, সে তার ভাতা পায় না। বুঝতে পেরেছেন তো? কি চোরের চোর এদের আবার এত বড় গলা। কচুয়াকে কিভাবে অত্যাচার করেছে, সর্বস্তরে আইনের শাসন কেন। এখন আসেন 15 নম্বর কোথায়? কোথায় 15? অর্থনৈতিক সংস্কার কমিশন। দেখেছেন তো, ব্যাংকগুলোকে বখলা বানিয়ে দিয়েছে, সমস্ত টাকা নিয়ে পালিয়ে গিয়েছে। ইসলামী ব্যাংক বাংলাদেশের সবচেয়ে মজবুত ভিত্তি ছিল তাদের। ইসলামী ব্যাংকে তারা এস আলম নিয়ে গিয়েছে, দেখেনি? সব ব্যাংক চুরি করে তারা নিয়ে গিয়েছে। এই অর্থনৈতিক সংস্কারের কাজ শুরু হয়েছে, এই সরকার করছে, কিন্তু মেগা প্রজেক্ট মেগা চুরি করে এই বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে। এখন ঋণের বোঝা আমাদের মাথায় এসেছে। আগামীতে তারেক রহমানের উপরে ঋণের বোঝা আসবে, সেই জন্যই অর্থনৈতিক সংস্কার করতেছেন এবং করতে হবে এবং সেটাকে নিশ্চিত করতে হবে। 16 নম্বর দফা কোন সাইডে? 16 নম্বর দফায় বলা হয়েছে ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করা। আমাদের এখানে ধর্মীয় স্বাধীনতা আছে কি? আছে নাকি? হুজুর তো কেউ নাই। কই হুজুরা কই? আছে, ওই যে আছে। হ্যাঁ, আমরা কি হিন্দুদের অত্যাচার করি না? ভালোবাসি। আজকে সাচারের রাত দেখেছেন? রাতের গায়ে নাম দেখেছেন? কে করে দিয়েছে সাতাশ রাত? কে দিয়েছে টেলিফোন? কে দিয়েছে টেলিফোন? পরে নাই কি করছিল? শেখ হাসিনা। এত সকালে ফিরে যান, বলে নাই কে দিয়েছে মোবাইল? শেখ হাসিনা। কে চুরি করেছে টাকা? শেখ হাসিনা। কে খুন করেছে ইলিয়াস আলীকে? শেখ হাসিনা। কে গুম করেছে সালাউদ্দিনকে? শেখ হাসিনা। ভুলে গেলাম নাকি? কোন কমিশন হয়েছে? আয়না ঘরে আটক রেখেছিল কি মিলিয়া জেলা আজমকে। শুনেন না ওনার কথা? কি ভুলে গিয়েছেন এত সকালে? তাহলে ধর্মীয় স্বাধীনতা বাংলাদেশে থাকতে হবে। আমাদের কোচরায় ধর্মীয় স্বাধীনতা রয়েছে। আমি যখন 96 এমপি হয়েছি তখন মাত্র 13টি ছিল। 2001 সালে 15টি পূজা মণ্ডপ ছিল। 2001 সালে এপ্রিল 2006 সালে 37টি পূজা মণ্ডপ আমি করে দিয়েছিলাম। ওই সাঁতারের রাত মালয়েশিয়া থেকে
17 নম্বর শ্রমজীবী মানুষের মজুরির কথা তারেক ভাই বলেছেন। বাংলাদেশের শ্রমজীবী মানুষ মজুরি ঠিক মতো পায় না, গার্মেন্টস ফ্যাক্টরিরা মজুরি ঠিক মতো দেয় না, শ্রমিকদের সুবিধা ঠিক মতো দেয় না, শ্রমিকরা সংগ্রাম করে। এবার তারেক রহমান তার 31 দফায় বলেছেন যে শ্রমিকদের মজুরি ঠিক মতো দিতে হবে। দেখছেন তো রাষ্ট্ররাজ কাকে বলে? তিনি একটি কথা বলেননি, প্রত্যেকটি দাবি করেছেন এবং প্রত্যেকটি দাবি তিনি সঠিক দাবি পূরণ করবেন ইনশাআল্লাহ। তারপরে হলো দ্রব্য মূল্য বৃদ্ধি, এটা হ্রাস করতে হবে, মুদ্রাস্ফীতি এটা কমাতে হবে। উনি বলেছেন প্রত্যেক বছরে দ্রব্য মূল্য বৃদ্ধির দাম কমাতে হবে এবং মূল্যস্ফীতি কমাতে হবে। 18 নম্বর কেউ আছে নাকি? প্রাকৃতিক সম্পদ আহরণ এবং ব্যবহার। আওয়ামী লীগ গভর্নমেন্ট গত 17 বছর কোন গ্যাস কূপ খনন করে না। গ্যাস কূপ খনন করলে আমাদের কাছ থেকে ডাবল ডাবল বিদ্যুৎ কিনা যাবে না, বুঝছেন তো? চালাক কত আমাদের কাছ থেকে বিদ্যুৎ কিনে নিজের গ্যাস কূপ খনন করে না। কচুয়ায় গ্যাসের অভাব হয় দুপুরবেলা, তাই না? ওই 2001 সালে মন্ত্রী হয় আমি উজানিতে গ্যাস দিয়েছিলাম, মনে আছে? উজানিতে বছরে প্রায় 35 লক্ষ টাকা কাজ পুরাতে হয়, ইনশাআল্লাহ এখন 5 লক্ষ টাকা গ্যাস দিলে হয়। আমরা করিনি? করেছি। এইখান দিয়ে গ্যাস নিয়ে গিয়েছিলাম। করজবাসী ভাইয়েরা আপনারা কি বেনিফিট পান নাই? এই গ্যাস সম্পদ উত্তোলন করতে হবে এবং সুষম বিতরণ করতে হবে এবং দেশের প্রাকৃতিক গ্যাস দেশের জনগণকে ব্যবহার করতে দিতে হবে। 19 নম্বর অধিকার, নিরাপত্তা ও বৈদেশিক সম্পর্ক উন্নয়ন করতে হবে। বৈদেশিক সম্পর্ক উন্নয়ন মানে কি? মোদী তাহলে কি স্বামী বানানো? হ্যাঁ কি মোদী তাহলে দেশে আসবে আর পাখির মতো গুলি করে কোরআনের হাফেজদেরকে প্রমাণ করে খুন করে ফেলেছে, করেনি? ভাই মোদীকে তার জন্য তুমি আমাদের হাফেজদেরকে গুলি করে হত্যা করলে এবার বুঝো আল্লাহর বিচার দুনিয়ার ভাই। এবং জাতীয় স্বার্থে এবং নিরাপত্তার স্বার্থে কাজ করতে হবে, বৈদেশিক সম্পর্ক উন্নয়ন করতে হবে। 20 নম্বর প্রতিরক্ষা উন্নয়ন ও বিতরণে উঠতে। প্রতিরক্ষা মানে কি? আর্মি। দেখছেন না ইরান আর ইসরায়েল যুদ্ধ? এখান থেকে বোমা মারে ওখানে পরে। আমি যখন ভলিবল খেলতাম, মনে আছে? ন্যাশনাল ভলিবল ছিলাম, ভলিবল প্লেয়ার ছিলাম। মনে যেন ভলিবল খেলতেছে, মাঝখানে নেট, এখান থেকে ওখানে মারে, ওখান থেকে এখানে মারে। আজকালকার দিনে যুদ্ধ কি হয়েছে বুঝছেন না? আমাদের প্রতিরক্ষা বাহিনী, আমাদের সেনাবাহিনীকে আরো উন্নত করতে হবে। এবং তখনই তিনি বলেছেন 2023 সালের ফেব্রুয়ারিতে সেনাবাহিনীকে নিয়ে কোনো বিতর্ক আনা যাবে না। সেনাবাহিনীকে কোনো বিতর্ক আনা যাবে না। দেখছেন আমাদের সেনাবাহিনী 5ই আগস্টে আমাদের পক্ষে দেশ জনতার পাশে দাঁড়িয়েছিল না? যদি না দাঁড়াতো বাংলাদেশের রক্তের প্লাবন হয়ে যেত। হাসিনা কি আদেশ করেনি? গুলি করে সব মেরে ফেলাও, তাকে ক্ষমতায় রাখো। সেনাবাহিনীকে শুনেছিল? এই সেনাবাহিনীর বিরুদ্ধে প্রথম বিতর্ক শুরু করে কে? এনসিপি শুরু করছে না? তাই না 2023 সালে বলেছে সেনাবাহিনীর বিরুদ্ধে কোনো বিতর্ক করা যাবে না। বুঝতে পেরেছেন তো? তারেক রহমান কত সুদূর প্রসারিত চিন্তাবিদ, চিন্তানায়ক। সে তখনই চিন্তা করবে সেনাবাহিনী বিতর্কের ঊর্ধ্বে থাকবে, সেনাবাহিনীকে নিয়ে কোনো বিতর্ক করবেন না। ছাত্রদল মনে রেখে 21 নম্বর আমার এখানে অনেক নেতা বসে আছে, সকলে খালি তাকায় আছে। মিলন মেডিকেল পাস করাইলেন, তারপরে কমিশনার হলো, আমি মেয়র হলো,
ডজনে ডজনে পয়সা আছে, বুঝছেন না? তারেক রহমান বলেছে স্থানীয় সরকার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, তাদেরকে স্বায়ত্ত শাসন দিতে হবে। অর্থাৎ ইউনোর কথা ওই চেয়ারম্যান মেম্বার এমপি চেয়ারম্যান মেম্বার যারা হবে তারা ইউনোর কথায় চলবে না, তাদের নিজস্ব অ্যাডমিনিস্ট্রেশন থাকতে হবে, তাদের নিজস্ব বিচারালয় থাকতে হবে, তাদের নিজস্ব উন্নয়ন কাঠামো থাকতে হবে। স্থানীয় সরকারের জন্য তিনি এই স্বায়ত্ত শাসনের কথা বলছেন, বুঝছেন তো? কেউ ভাই জীবনটা দিয়ে হলাম আপনারা কিন্তু কথা বলতেছে। 22 নম্বর, শহীদ মুক্তিযোদ্ধাদের সম্মান দিতে হবে, বুঝতে পারছেন তো? আমি যখন মন্ত্রী ছিলাম তখন চাঁদপুরে ডিস্ট্রিক্টের দায়িত্বে থাকার পরে প্রধানমন্ত্রী আমাকে বাইরে শুনতেছে সবাই দাঁড়িয়েছে, তখন প্রধানমন্ত্রী আমাকে দায়িত্ব দিয়েছিলেন মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় থেকে মুক্তিযুদ্ধের সঠিক তালিকা করার জন্য, বুঝতে পেরেছেন তো? আমি দিলাম ওয়াহিদুর রহমানের নাম, সকলে আমার পেছনে গেল যে আওয়ামী লীগের ওয়াহিদুর রহমানের নাম দিলেন। 1971 সালে আমি মেট্রিক পরীক্ষা দিব, আমি দেশে ছিলাম, আমার 2 বড় ভাই আত্মীয় স্বজন সব চলে গেছে মুক্তিযুদ্ধে, আমি বাড়িতে। ওয়াহিদুর রহমান স্যার মুক্তিযুদ্ধের কমান্ডার হিসেবে আসলো এবং সারাস্তি নাও স্কুল ফাইটে আমাকে নিয়ে গেছে। আমি তো সত্যি দেখছি সে মুক্তিযুদ্ধের কমান্ডার নাকি, সেই জন্য তাকে আমি বানিয়েছিলাম যেন সঠিক তালিকা দেয়। তার পুত্রকে আমি সবচেয়ে বড় চাকরি দিয়েছিলাম, বুঝতে পেরেছেন? এই মুক্তিযোদ্ধাদের সম্মান দিতে হবে, মুক্তিযোদ্ধারা আমাদের সম্মানের পাত্র। তাই বইলা রাজাকারের নাতিরা চাকরি পাবে এই কথা বলার সাহসটা করতে পায় যারা মুক্তিযুদ্ধ করেছে, যারা মৃত্যুর লাইনে দাঁড়িয়েছে, যারা স্বাধীনতা যুদ্ধে গিয়ে তারা ফেরত আসবে কিনা, তাই তো দেশের বীর সৈনিক নাকি? তারা কি জানতো ফেরত আসবো? আমার পুত্রে, আমার নাতিরে, আমার পুতিরে, আমার থুনতিরে চাকরি দিতে হবে, এই জন্য কি তারা যুদ্ধে গিয়েছে? অন্যের অধিকার কেড়ে নেওয়ার অধিকার কাউর নেই। মুক্তিযোদ্ধাদের সম্মান দেওয়া হবে। মুক্তিযোদ্ধা কি বাড়ে না কমে? বাড়ে কে গেল? আমরা চুক্তি করছি কি কাটলে কি বাড়ে, বলে পুরো কাটলে না। মুক্তিযোদ্ধাদের বয়স হচ্ছে না, আমি সেই সময় 16 বছর ছিলাম, এখন বয়স কত হিসাব করো। 23 নম্বর, আমাদের দেশে অনেক বেকার থাকে, চাকরি বাকরি পায় না। যেমন আমার এখানে যা বসা আছে সবগুলি বেকার, জালাল বেকার, সেলিম বেকার, সুভাষ বেকার, ইউসুফ বেকার, সবদিন বেকার, ওই রনি বেকার, এখানে পিছনে লাইনে সব বেকার। এই বেকারত্ব যারা হবে তারা কি দেশের ভাতা বাজি করা? তারেক রহমান যতক্ষণ পর্যন্ত চাকরি না হয় ততক্ষণ বেকার ভাতা দিবে এবং যুব উন্নয়ন কর্মসূচি তিনি নিয়েছেন, ঠিক আছে? 24 নম্বর, নারীর মর্যাদা সংরক্ষণ করতে হবে। কে নারীর মর্যাদা রক্ষা করেছে? 60% প্রাথমিক স্কুলের শিক্ষিকা নিয়োগের ক্ষেত্রে নারীদের আসন দেওয়া হয়েছিল, হয়েছিল? শতকরা 30% নারী বিসিএস এ দেওয়া হয়েছিল। প্রাথমিক স্কুলে বিনা বেতন, উচ্চ মাধ্যমিকে মেয়েদের বিনা বেতন এবং ভাতা সহ নারীদের লেখাপড়া শেখানো হয়েছিল। এই জন্য প্রত্যেকটা স্কুল কলেজে গেলে দেখা যায় নারীরা এখন বেশি নাকি? 26 নম্বর, সবার জন্য স্বাস্থ্য। আমাদের দেশে কিন্তু সবার জন্য স্বাস্থ্য নাই, আমেরিকা কিন্তু সবার জন্য স্বাস্থ্য আছে, জানেন তো? আমাদের দেশে সবার জন্য স্বাস্থ্য নাই। তারপরে যে হসপিটাল আছে ওইখানে গেলে ডাক্তারের কয় যে বিকালবেলা আমার লোকে দেখেন, মানে এইটা কি রে ভাই? সকালবেলা তার কাছে গেছি, MBBS FCS নসরুদ্দিন আহমেদ চৌধুরী, বিরাট সাইনবোর্ড, সকালবেলা প্রেসক্রিপশন লিখতে পারে না, রোগী বললে সে দেখতে পারে না, এ বলে ডায়াগনোসিস করতে পারে না। বিকালবেলা প্রাইভেট হসপিটালে
ওই ফারাদ বলে আমার এখানে ভালো ডাক্তার আছে, ওই শহীদ বলে আমার এখানে ভালো ডাক্তার আছে, তারা সকলেই কিন্তু হসপিটাল ডাক্তার, সকালবেলা খারাপ ডাক্তার এদের কোনো কথা হলো বলেন তো দেখি। এই জন্য তারেক রহমান বলেছে সবার জন্য স্বাস্থ্য ব্যবস্থা থাকতে হবে। 27 নম্বর ভাই কৃষি পণ্যের দাম পায় না। আমি গেছি মাঝে বাজারে শীতের দিন, আমার মূলা খুব পছন্দ, বাজারের মধ্যে মূলা থাকি কোনো মানুষ নাই, আমার মাথায় থাকতেছিল এত সুন্দর মূলা, এত সুন্দর সাজানো, মানুষ নাই কেন? তাই আমি বললাম ভাই কি রে তোর কি রাত্রেবেলা জিন ভর্তি কি মূলা কিনে নাকি? বর্ষা আমার দোকান সাজায় রাখছে, মানুষ নাই, মূলা আছে, ফুলকপি আছে। আমি বললাম ভাই এগুলি বাড়ি পড়িতেছে, রিক্সা ভাড়া লাগবে, ওই দাম বিক্রি হয় না। কি সত্য না মিথ্যা? ওই কৃষক তার ন্যায্য মূল্য পেতে হবে। তারেক রহমান সেটাই বলেছে, আগামী দিনে দেশ পরিচালনা করতে এসে কৃষককে তিনি ন্যায্য মূল্য দেবেন। বুঝতে পারছেন কৃষক ভাইরা? আপনাদেরকে সার, বীজ, সেচ সব কিছুর ব্যবস্থা করা হবে যেন কৃষকরা তার ন্যায্যতা পায়। 28 নম্বর সড়ক, রেলপথ, নৌপথ আধুনিকায়ন করো, ওই হাসিনার মতো না। 1 টাকা প্রজেক্টে আসছে, একই প্রজেক্ট রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের মতো প্রজেক্ট ভারতে করছে 3.5 বিলিয়ন, এখানে করে 14 বিলিয়ন। বুঝতে পারছেন তো? এত বড় চুরি, আগামী দেশ ওই চুরি চলবে না, এইগুলি উন্নয়ন করতে হবে। 29 নম্বর নদী শাসন, বুঝছেন তো? 29 নদী শাসন, বাংলাদেশের নদীগুলি সব শুকিয়ে গেছে তাই না? এই ভারত আমাদের ন্যায্য পানির হিস্সা দিচ্ছে না, তারা উদারে পানি আটকে রেখে আমাদেরকে মরুভূমি বানিয়ে দিচ্ছে। এই নদী শাসনকে আগামী দিনে মুক্ত করবেন তিনি। জলবায়ু ক্ষতি হয়ে যাচ্ছে, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান ওই চৌমুর দেশে খাল কেটেছিলেন, মনে আছে? খালে এই খাল খনন কর্মসূচি আরো চালু হবে এবং এগুলি করলে জলবায়ুর পরিবর্তন হবে নাকি? ইনশাআল্লাহ আশায় আছি তারেক রহমানের নেতৃত্বে আমরা এটা করব। 30 নম্বর তথ্য যোগাযোগ প্রযুক্তি, মহাকাশ গবেষণা, আণবিক শক্তি, এগুলি হচ্ছে বর্তমান জিনিস নাকি? আণবিক বোম বানাচ্ছে কে? ইরান। ভয়ে সবাই হন্তদন্ত, মুদি মত জানু হয়ে যায়, মাথার সিঁদুর পায়ে পড়ে যায় পাকিস্তানের পারমাণবিক বোমার কথা শুনলে। যুদ্ধ বন্ধ করে দেয়, আমাদের সেই শক্তি সম্পন্ন হতে হবে। ওই টাকা চুরি করে বঙ্গবন্ধু স্যাটেলাইট 1, বঙ্গবন্ধু স্যাটেলাইট 2 এগুলি হবে না, ওই নামকরণ চলবে না। মনে আছে সংসদে করে বলছিলাম মশার অত্যাচারে ঢাকায় থাকতে পারি না মশার জ্বালায়, কচুয়া থাকতে পারি না মশার জ্বালায়। অতএব আমরা এখন আবারও সেই পারমাণবিক শক্তি, সেই গবেষণা আমাদের হতে হবে। 31 নম্বর পরিবেশ, পরিবেশ বান্ধব বাংলাদেশকে গড়ে তুলতে হবে। এদেশের মানুষ যেন আল্লাহ দেওয়া অক্সিজেন নিতে পারে, এদেশের মানুষ যেন সুস্থ থাকে, শান্তিতে থাকে, সেই পরিবেশ বান্ধব তিনি এই রাষ্ট্রকে চালাবেন। এই হচ্ছে তারেক রহমানের মূলনীতি। এবার বুঝতে পেরেছেন কোন দলে কি তারেক রহমান 31 দফায় যা বলেছে, আজকে যে সংস্কারের ধোয়া তুলে বলা হচ্ছে বিএনপি মানে না, কোথায় বিএনপি মানেনি? বিএনপি তো এই সংস্কারের প্রস্তাব দিয়েছে, বিএনপিকে তারা অনুকরণ করছে। ইনশাআল্লাহ তারেক রহমান অতি শীঘ্রই বাংলাদেশে ফেরত আসবেন এবং বাংলাদেশের দায়িত্ব নেবেন। আমার প্রিয় কচুয়াবাসী, আমরা এবার সবচেয়ে ভোট পেতে চাই, তার কারণ উচ্চ আসন হবে। নিম্ন আসনে 1 ভোট বেশি যে পাবে সেই এমপি, উচ্চ আসনে হবে সংখ্যা অনুপাতে। অতএব
বেগম জিয়া সুস্থ হোক। আপনারা অনেক কষ্টে মিটিং